এই কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শটডাউন, আর তার ফলাফল আজকে এই অবস্থা। সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সে শাটডাউন শেষ হয় না। কী কারণে আমি বুঝি না। আমরা তো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছি, একটা মানলে আর একটা, আর একটা মানলে আর একটা, আর এর ফল আজকে জ্বালিয়ে পুড়ে সব একদিকে সরকার, আর আজকে কত মানুষ জীবন হারালো, কতগুলি মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে, কতগুলি মানুষ। এবং ঠিক এই 2001 সালে এইরকম তাণ্ডব বিএনপি জামাত জোট চালিয়েছিল। আওয়ামী লীগের প্রায় 21,000 নেতাকর্মী হত্যা করে, কত মানুষ গুলি খেয়ে তাদের ঘর বাড়ি হাত পা কেটে দেওয়া, চোখ তুলে দেওয়া, মেয়েদের রেপ করা, এই তাণ্ডব ছিল। আবার 2013 সালে অগ্নিসন্ত্রাস, 13, 14, 15 আগুন জ্বালানো, সব যে গাড়ির ভিতরে, বাসের ভিতরে মানুষ, সেখানেও আগুন জ্বালানো। 23 সালে সেখানেও সেই তাণ্ডব, আর প্রতিবারই পুলিশের উপরে আঘাত, পুলিশের হত্যা, মানুষ মেরে ঝুলিয়ে রাখা, পুলিশ মেরে ঝুলিয়ে রাখা, গাজীপুরে আমাদের কর্মী মেরে ঝুলিয়ে রাখা। এটা কি ধরনের রাজনীতি আমরা চাই না। যেখানে দাবি করেছে প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি। আর মামলা তো তাদের না, আমার করা প্রজ্ঞাপন হাইকোর্ট বাতিল করে দেয়, সরকারের পক্ষ থেকেই তো আমরা আপিল করি, এবং ওই হাইকোর্টের সে রায় সেটা স্থগিত করে দেওয়া হয়। তাহলে তো আবার কোটা থেকে যায়। তাহলে আন্দোলনটা কিসের জন্য ছিল? একেবারে শাটডাউন করে সবাইকে তারপরে মারা। যে সমস্ত ঘটনা ঘটেছে আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, আর যারা মারা গেছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা এখন আহত তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে। আমি আমাদের ডাক্তার, নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ আমাদের সকলে বারবার এদের দেখে গেছে এবং যা যা লাগে করে দিচ্ছে। আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে, আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। এবং এর মধ্যে একজন আবার প্রতিবন্ধীও, কাজে তার মা যাতে ভালোভাবে চলতে পারে। প্রতিবন্ধী অবশ্য আমরা ভাতাও দিচ্ছি, কিন্তু তাকে আরও ব্যবস্থা করে দেব, আমাদের যতটুকু সাধ্য করে দেব। কিন্তু আমার দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি যে এইভাবে, যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছু না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। সেটাই হচ্ছে সবথেকে দুঃখজনক, যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম, আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালাও পোড়াও সব কিছু। ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয়, আজকে মেট্রো রেলে চড়ে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছাতে পারতো, আবার ফিরতে পারতো। সেখানে ছাত্ররা, চাকরিজীবী, সাধারণ মানুষ সবাই তো যেতে পারতো। সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম, মানুষের কষ্ট। আমি তো কষ্ট লাঘব করেছি, কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল, তাদের বিচার দেশের মানুষকেই করতে হবে। আমি খালি সকলের সহযোগিতা চাই। আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট, কিন্তু সেই কষ্ট বুকে নিয়েই তো ফিরে আসছি এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। আমি তো আমাদের ছেলে মেয়ের জন্য কিছু করিনি, শুধু তাদের লেখাপড়া, নিজেরাই চাকরি করছে, নিজেরাই পড়েছে, আমি কতটুকু করতে পেরেছি। কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি। আজকে অন্তত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছিলাম। যখন আমরা এক উন্নয়নশীল দেশে মর্যাদা পেলাম,
তখনই এই তাণ্ডব করে ঠিক যে জায়গাগুলি মানুষের সেবা করবে সেই জায়গাগুলিতেই আঘাত, শিক্ষা প্রতিষ্ঠানে হল ভেঙে দেওয়া। সবচেয়ে দুর্ভাগ্য যে ভিসির বাড়িতে আগুন দেওয়া। এর আগেও একবার ঢাকা ইউনিভার্সিটিতে ভিসির বাড়িতে আগুন দিয়েছিল, আপনাদের মনে আছে। রংপুরে সেখানে আগুন দিয়েছে, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই তাণ্ডব চালিয়েছে। রাজশাহীতে এই তাণ্ডব চালিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলিতে সেশন জট ছিল, আমি সরকার আসার পর থেকে কোনো সেশন জট নাই। লেখাপড়ার মান উন্নত করা, যাতে এখান থেকে পড়ে আবার বিদেশেও পড়তে হবে, সেই ব্যবস্থাও করে দিয়েছি। কিন্তু তারপরেও কোটা সংস্কার আন্দোলন, কোটা তো আমি বাতিলই করে দিয়েছি। আমি আহ্বান করেছিলাম যে একটু ধৈর্য ধরো, হাইকোর্টে শুনানি হবে, হাইকোর্ট যে রায় দেয়। না, তারপরেও এই আন্দোলন হবে। আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারি। আমি সকলে সাহায্য চাই, আর আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় হয়ে পড়ুক। এই হাসপাতালটাই তো আজকে আপনারা দেখেন কত সুন্দরভাবে করে দিয়েছি। কিছু নেই হাসপাতালে, একটা লিফটও ছিল না আমি যখন সরকারে আসি। আর সেই এই হাসপাতালও আমার আব্বা স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করে দিয়েছিলেন। আমি সেটা উন্নতি করেছি বলেই তো আজকে চিকিৎসা দিতে পারছি, নইলে এত রোগীর চিকিৎসা দেওয়া কোনোদিন সম্ভব হতো না। তো আমার কি এটাই অপরাধ যে আমি মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি, আর সেই জায়গাগুলিকে হামলা করতে হবে? কোভিড-19-এর সময় যেখানে আমরা সব থেকে ভালোভাবে মানুষের চিকিৎসা দিতে পেরেছি, সেই কোভিড হাসপাতাল সেখানেও আগুন দিয়েছে। এটা কি ধরনের খেলা? যাক, আমি আর কিছু বলতে পারি না। আমি যে এগুলি এক একদিন দেখি আর সবথেকে আরেকটা যে দেখলাম খুব অদ্ভুত লাগলো আমার কাছে, মুক্তিযোদ্ধার নাতি সে ভর্তি হয়েছে মুক্তিযুদ্ধ কোটা ইউনিভার্সিটিতে, উনিও মানে কোটা থাকবে না। তো বেটা তুই তাহলে চলে আয়, পড়াশোনার দরকার নাই। মাননীয় প্রধানমন্ত্রী, কোটা বিরোধী আন্দোলন চলছে এখন পর্যন্ত। মুক্তিযোদ্ধাদের অনেকে, আজকে সকালেও একজনের সঙ্গে কথা হচ্ছিল যিনি মীর কাসিম আলীর সাক্ষী দিয়েছেন, তার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে খুবই শক্তিশালী সাক্ষী। আমি তার নিরাপত্তার স্বার্থে এখানে নাম পরিচয় বলছি না। তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত, তার নিজের শরীরের অবস্থা খুব খারাপ, কিন্তু চিকিৎসার টাকা নেই। এই আমাদের মুক্তিযোদ্ধাদের অবস্থা এখন পর্যন্ত। এবং তাদেরকে উদ্দেশ্য করে প্রতিনিয়ত অবমাননাকর বক্তব্য রাখা হচ্ছে। ঠুসঠাস কোটা থেকে শুরু করে নিশ্চয়ই আপনার নজরে এসেছে। তিনি তার ব্যক্তিগত অসুবিধার কথা বলার সাথে সাথে গণমাধ্যমে দেখেছেন যে আজকে আপনার সংবাদ সম্মেলন, এ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ জানিয়েছেন। এই অবমাননা তারা সহ্য করতে পারছেন না, কিছু করণীয় এই রাষ্ট্রের আছে কিনা। যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা সব সমাধান আপনার কাছে চান, তারা আদালতের পথে যেতে চান না। এবং সমাধান নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা রাখবেন না কোটা রাখবেন না। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। ধরুন, একবার তারা এই ধরনের আন্দোলন, শুধু আন্দোলন না, তখন যে সমস্ত ঘটনা তারা ঘটাচ্ছিল, মানে আমেরিকা অফিসে আক্রমণ, সেখানে মানুষের উপর আঘাত করা, কিছু জ্ঞানী গুণী আছে একেবারে ঘরের মধ্যে বসে মিথ্যা অপপ্রচার রেকর্ড করে ছেড়ে দিচ্ছে, এই ধরনের সমস্ত দেখে আমি খুব বিরক্ত হয়ে যাই। এবং তখন এক পর্যায়ে বলি ঠিক আছে কোটা বাদই দিলাম। আমি দেওয়ার উদ্দেশ্যটা ছিল যে আগে দেখো কোটা বাদ দিলে কী অবস্থা হয়। এখন কী অবস্থা হয়েছে, বেশি দূর যাওয়া লাগবে না। এবারেই দেখেন ফরেন সার্ভিসে মাত্র 2 জন মেয়ে চান্স পেয়েছে এবার, আর পুলিশ সার্ভিসে মাত্র 4 জন মেয়ে চান্স পেয়েছে। নারীর অধিকারের কথা বলি, সব ধরনের ব্যবস্থা রেখেছি। মুক্তিযুদ্ধের পর জাতির পিতাই তো বিশেষ করে সেই নির্যাতিত নারী সহ নারীদের জন্য চাকরির ক্ষেত্রে 10% রেখেছিলেন, মুক্তিযোদ্ধাদের জন্য 30% রেখেছিলেন। এখানে আমি যখন সরকারে আসি তখন থেকে আমার ইয়ে ছিল যে
ঠিক আছে, এই যে 30% যদি পূর্ণ না হয় বা 20% যে কোটাটা পূর্ণ না হবে, সেখানে যারা পরবর্তী থাকবে তালিকায় তাদের ভিতর থেকে সেখানে নিয়োগ দেওয়া হবে। সেটাই কিন্তু আমরা শুরু করে দিয়েছিলাম। তারপরেও যখন আন্দোলন শুরু হলো সব বন্ধ করলাম, কিন্তু বন্ধ করার পর আজকে ফলাফলটা কি দাঁড়াচ্ছে? আর আমি একটা জিনিস আমি বুঝি না, সেখানে আমরা আমাদের দেশের নারীরা তো কোনোদিন সেক্রেটারি হবে ভাবেনি, ডিসি হবে ভাবেনি, এসপি হবে ভাবেনি, এমনকি কোথাও তাদের পদায়নই ছিল না। আওয়ামী লীগ সরকার আসার পরে আমি প্রথম সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্লাস পুলিশে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই কিছু অফিসারের চাকরি দিয়ে গিয়েছিলেন সেই পুলিশ বাহিনীতে নারীদের। প্রশাসনের ক্ষেত্রে প্রথম সচিব কিন্তু আমি করি, এবং প্রথম এসপি, ডিসি, এরপরে একবারে মানে ওসি, সমস্ত জায়গায় যেন নারীদের একটা অবস্থান থাকে সেটা আমরা নিশ্চিত করি। লেখাপড়ার দিক থেকে জাতির পিতাই শুরু করলেন মেয়েদেরকে 8ম শ্রেণী পর্যন্ত প্রথমে অবৈতনিক করে দেওয়া, সেটাকে 12 পর্যন্ত 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক। পার্লামেন্টে কিন্তু মেয়েদের জন্য আলাদা সিট রেখে দিলেন, সংরক্ষিত আসন, যেন নারী নেতৃত্ব গড়ে ওঠে। নারীদের এই যে সুযোগগুলি আমরা সৃষ্টি করেছি কেন? যাতে করে অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে নিজেরা। তো আমার প্রশ্ন হচ্ছে যে সেই সময় যারা আন্দোলন করেছিল তার মধ্যে অনেক মেয়েরাও ছিল। নারী কোটা চাই না, যিনি বলছেন নারী কোটা চাই না, মেধা দিয়ে চাকরি পাবে, সে কি চাকরি পেয়েছে? সে কি বিশেষ পরীক্ষা দিয়েছে? বিশেষ পরীক্ষা কি সে মানে প্রিলিমিনারিতেই সে জায়গা করতে পেরেছে? তো এই বড় কথাগুলি যদি না বলতো তাহলে এখন তো কোথাও না কোথাওটা চাকরি তো পেতো। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশের যে সমস্ত এলাকাটা যদি আপনি দেখেন, সব এলাকা তো সমানভাবে উন্নত না, অনগ্রসর সম্প্রদায়ও আছে। আর কোনো কোনো এলাকা, সেই সব এলাকার মানুষের কি কোনো অধিকার থাকবে না? তো সেই অধিকারের কথা বিবেচনা করেই তো প্রত্যেক জেলা থেকেও যেন কেউ কোনো মানুষ অন্তত চাকরি পায় সেই ব্যবস্থা নেওয়ার কথা। আজকে যদি আপনি বিভিন্ন মানে কোটা বন্ধ করে দেওয়ার পরে যদি হিসাবটা নেন, কোথাও কোথাও দেখা যাচ্ছে যে কোনো কোনো জেলা 23টা জেলায় একটা লোকও পুলিশের চাকরি পায়নি, বা প্রশাসন বা কোথাও 42 বিসিএসে আমরা স্পেশাল মানে পরীক্ষা নিয়ে শুধু ডাক্তার নিয়োগ দিয়েছিলাম। এখানে মেডিকেল সেক্টরে আমি মেয়েদের সংখ্যাটা বেশি দেখি, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে তো সবসময় পিছিয়ে থাকা। তো লাভটা কি হলো? মুক্তিযোদ্ধারা খুব ধরলো, তারা মামলা করলো। যখন মামলা করার পরে কোর্ট, উচ্চ আদালত কোনো রায় দেয় বা কোর্টের যখন কোনো রায় হয়, সাধারণত সেই রায়ের বিরুদ্ধে এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই, কারণ কোর্টেরটা কোর্টেই সমাধান করতে হবে। এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তা তারা চেনে না, বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা, বিধিমালা বা ধারা থাকে সেটা, বা একটা সরকার কীভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই, কোনো জ্ঞানই নাই। হ্যাঁ, পড়াশোনা করছে, ভালো নাম্বার পাচ্ছে, সেটা ঠিক, কিন্তু ভবিষ্যতে এরা তো নেতৃত্ব দেবে বা এই দেশটা চালাতে আসবে, তাদের তো এই ধারণাগুলি দরকার। আমাদের সংবিধান কি বলে সেটা তাদের জানা উচিত। আমাদের একটা রাষ্ট্র পরিচালনায় কী ধরনের কাজ হয় সে সম্পর্কে তাদের কোনো ধারণা আছে? সে ধারণা তো আমরা দেখি না। আজকে যখন আদালতে চলে গেল, আদালতে সেটা সমাধান, এবং আদালত তাদের সুযোগ দিয়েছে, বলেছে আপনারা আসেন, আর্গুমেন্ট করেন, বলেন, তা আদালতে যাক, বলুক না, তারা রাজপথেই সমাধান করবে। আর আমাকে বলছে, আমি সত্যি কথা বলতে কি, আদালত যখন কথা বলেছে, আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। এটা তো আমার সংবিধানও বলে না, আমার পার্লামেন্টও বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না, কিছুই না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না,
কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে, এখানে আমাদের কোনো কিছু করার নেই। কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। অপরাধটা কি? নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দিন রাত খেয়ে না খেয়ে, কাদা মাটি ভেঙে, রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশের বিজয় এনে দিয়েছিল। আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসীন, আজকে গলাবাড়ে কথা বলতে পারছে। নইলে তো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো। আজকে আমি কথা বলছিলাম যে কোনোদিন বিদেশে যেতে গেলে আগে একটা ভিসা নিতে যেতে হতো করাচিতে, কারণ যখন করাচি রাজধানী, এরপর রাজধানী হলো ইসলামাবাদ, তারপরে হলো পিন্ডি। তো সেখান থেকে বিদেশে যাওয়ার ভিসা তো আন্তর্জাতিক কোনো ফ্লাইট ঢাকা থেকে চলতো না, ওই করাচির থেকে আন্তর্জাতিক ফ্লাইট নিতে হতো, হয় দিল্লি থেকে নয় করাচি থেকে। এই জায়গা থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট যেত না, এটা আমার নিজের অভিজ্ঞতা। জাতির পিতা মুক্তি পেলেন 69 সালে, এরপর আমি ইটালিতে গেলাম আমার স্বামীর সাথে কর্মস্থলে। যাওয়ার জন্য আমাকে করাচিতে যেয়ে 2 রাত থেকে ওখান থেকে ভিসা নিয়ে তারপর আমি আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারলাম। এই তো ছিল আমাদের অবস্থাটা। এরা তো ছেলেমেয়েরা তো ওটা দেখেনি, বা এখন যারা লাফাচ্ছে, এমনকি 15 বছর আগের বা 20 বছর আগে বাংলাদেশ সম্পর্কেও তারা বোধহয় জানে না। আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে বাংলাদেশের অবস্থাটা কী ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয় ছিল অস্ত্রের ঝড়জানানি, বোমাবাজি আর সেশন জট। 5 বছর 7 বছর সেশন জট। কোনো সেমিস্টার সিস্টেম ছিল না, গ্রেডিং পদ্ধতি ছিল না, বহু সাবজেক্ট ছিল না যা আন্তর্জাতিক মান হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণে বাংলাদেশ থেকে কেউ যদি বিএ পাস করে বিদেশে যেত তাকে আবার সেই গোড়ার থেকে ইন্টারমিডিয়েট থেকে পড়তে হতো, স্কুলে ভর্তি হয়ে পড়ে তারপরে উচ্চ সে যেতে পারতো। কারিকুলাম চেঞ্জ করা, গ্রেডিং সিস্টেম আনা, সেমিস্টার সিস্টেম আনা, সব কিছু কিন্তু আওয়ামী লীগ করে দিয়েছে। আজকে সকলের হাতে মোবাইল ফোন, ফটাফট যোগাযোগ করে ফেলে, সোশ্যাল মিডিয়াতে করে আন্দোলন করে। এই মোবাইল ফোন কোথায় ছিল, কার হাতে ছিল আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে? 96 সালের সরকার আসার পর সমস্ত ফোন, অ্যানালগ ফোনকে ডিজিটাল করা, মোবাইল ফোন সবার হাতে হাতে তুলে দেওয়া, ওয়াইফাই কানেকশন দেওয়া, কে করেছে? আওয়ামী লীগ সরকার করেছে। আর করেছে বলে আজকে সেটা ব্যবহার করে এখন নানা রকম রাষ্ট্র কিভাবে চলবে সেই নীতিমালা, সেটা তো আমাদের সংবিধানে দেওয়া আছে। যেখানে সংবিধানে আছে অনগ্রসর যারা তাদেরকে রাজ্যের কর্মের সাথে সম্পৃক্ত থাকতে দেয়া হবে। তারা কি সংবিধানটা পড়ে দেখছে কখনো? আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছে। যে মুক্তিযোদ্ধা বলল, আমি তার সাথে সম্পূর্ণ একমত যে তারা জীবনে কষ্ট করেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 75 15 আগস্টে জাতির পিতাকে হত্যার পর এমন একটা সময় গেছে যে মুক্তিযোদ্ধারা বলতে পারেনি যে আমি মুক্তিযুদ্ধ করি, কারণ হাজার হাজার অফিসার সৈনিকদের জিয়ারন মেরে সাফ করে দিয়েছে। আবার তাদের মাথায় মানে কিছু কিছু পকেট করে নিয়ে তাদেরকে খুব তেল দিয়েছে, কিন্তু আসলে তো মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা সব কিছু তো মুছে ফেলে দিয়েছিল। মনে হলো যে পাকিস্তানের আবার প্রদেশ হয়ে গেছি আমরা, সেই জায়গায় নিয়ে যাচ্ছিল। সেখান থেকে বাংলাদেশ ফিরে এসেছে, জয় বাংলা স্লোগান ফিরে এসেছে, 7ই মার্চের ভাষণ ফিরে এসেছে। মুক্তিযুদ্ধের এখন ভালো লাগে না, মুক্তিযুদ্ধের কথা শুনলে তাদের মানে গায়ে জ্বর আসে। আর সবথেকে আরেকটা যে দেখলাম খুব অদ্ভুত লাগলো আমার কাছে, মুক্তিযোদ্ধার নাতি সে ভর্তি হয়েছে মুক্তিযুদ্ধ কোটা ইউনিভার্সিটিতে, উনিও বলেন কোটা থাকবে না। তো বেটা তুই তাহলে পদে চলে আয়, পড়াশোনার দরকার নাই। হ্যাঁ, ও বলতে হবে যে তুই চলে আয়, তোর পড়াশোনার দরকারটা কি?
তুই মুক্তিযোদ্ধার নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এখন বলে কোটা লাগবে না, তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত। হ্যাঁ, ওকে ওই ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত যে কোটা নাই, তোর পড়া নাই, যা বাড়ি যে বসে থাক। যদি লজ্জা থাকতো তাহলে আগে ইউনিভার্সিটির থেকে পড়াশোনা বন্ধ করে দিয়ে এসে তারপর বলুক যে কোটা লাগবে না। এটা বিচিত্র এই দেশ, আসলে আমাদের দেশটা বিচিত্র একটা দেশ, বিচিত্র মানসিকতা। 6 ঋতুর দেশ তো, ঋতুও বদলায়, মনও বদলায়, আমার কিছু করার নাই। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি, তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। এবং এটারই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল, সকলেই। হ্যাঁ, আমাদের ছাত্রলীগ থেকে শুরু করে, যুবলীগ থেকে শুরু করে অন্যান্য সংগঠন, প্রগতিশীল সংগঠন সকলেই কিন্তু এর প্রতিবাদ করেছে। এমন কোনো সেকশনের মানুষ নাই যেটা প্রতিবাদ না করেছে। তখন তারা তাদের স্লোগান পরিবর্তন করলো। কী স্লোগান? চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি রাজাকার। আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই, তোমার নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করেছো। তোমরা স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছো। তোমরা শুধু না, তোমরা রাজাকার, তোমার বাবা রাজাকার, এটা তো তোমরাই করেছো। হাইকোর্টের শুনানি 7 আগস্ট ছিল, সেটাকে আমরা 21, আমি নিজে, আইনমন্ত্রী, আমাদের অ্যাটর্নি জেনারেল সকলের সঙ্গে বসে আমরা অনুরোধ করলাম উচ্চ আদালতে যেটাকে সামনে এগিয়ে নিয়ে আসা যায় কিনা। আনা হলো 21শে জুলাই, সেখানে বসা হলো। এই ছাত্রদেরও বলা হল যে তোমরা ওর সঙ্গে যুক্ত হও, তোমরা আপিল করো। আমি তো আপিল করেছি, তোমরা আপিল করো। তারা কিন্তু যুক্ত হলো, কিন্তু তারা আন্দোলন থামালো না। তারপরে যখন রায় হয়ে গেল তাতেও তারা উঠবে না। কেন? প্রজ্ঞাপন জারি করতে হবে। রাষ্ট্রপতিকে 24 ঘন্টার আলটিমেটাম, এখানে আলটিমেটাম, ওখানে আলটিমেটাম, আলটিমেটাম দেওয়া শুরু হলো। এটা কোন ধরনের কথা? একটা মানলে আরেকটা, আরেকটা মানলে আরেকটা। 1 দফা কোটা সংস্কার, তার থেকে চলে গেল 3 দফা, তারপরে 6 দফা, তারপরে 8 দফা, তারপরে আবার 4 দফা। যখনই যেটা চাচ্ছে দিয়ে দিই, তখন আরও একটা দফা। এই করতে করতে যখন প্রজ্ঞাপন, আইনমন্ত্রী বলেন এটা তো সময় লাগে। তারপর আইনমন্ত্রী কিন্তু বলে দিলেন যে আমি মঙ্গলবারে প্রজ্ঞাপন করে দেবো। ঠিক সেই মতো প্রজ্ঞাপনও করে দেওয়া হলো। প্রজ্ঞাপন যখন পেয়ে গেল, তারা যা চেয়েছিল তার থেকে বেশি, তাদের 90% ছিল, 93%। আর মুক্তিযোদ্ধা ছেলে মেয়ে সন্তান লেখা হলো। তো মুক্তিযোদ্ধা সন্তানদের তো এখন আর ওই বয়স নাই যে 30 বছরের কেউ না, যে তারা এখন চাকরি পাবে। তার মানে ওই যে 5% সেটাও তারা পেয়ে গেল, তাতেও তারা তৃপ্ত না। তখন আবার আসলো সে 8 দফা থেকে 4 দফা আনতে হবে। এটা কি যে বাধ্য হলাম আমরা, যখন চারিদিকে এভাবে আগুন, এই টেলিভিশনে যখন আগুন লাগলো, এখানে হাজার হাজার লোকের টেলিভিশন আক্রমণ করছে। ফায়ার ব্রিগেড আসলো, ফায়ার ব্রিগেড গাড়ি জ্বালালো, ফায়ার ব্রিগেড ঢুকতে দেবে না, পুলিশ কাউকে ঢুকতে দেবে না, তাদের উপরে হামলা হলো। আগুন দাও দাও করে জ্বলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম যে অন্তত এইভাবে পুড়ে যাচ্ছে সব, হেলিকপ্টার থেকে পানি ছাড়ো। কারণ আমরা এরকম অগ্নি নিবারণের জন্য অনেক জায়গায়, এবং যে সমস্ত বিল্ডিংয়ে আগুন দিয়েছিল, অনেকে ছাদে যে হাহাকার করছিল, আমরা হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করেছি। সেই নারায়ণগঞ্জে কাঁচপুর থেকে নিয়ে শুরু করে বিভিন্ন জায়গায় হেলিকপ্টার দিয়ে দিয়ে কিন্তু আমরা মানুষকে উদ্ধার করে তাদের যান বাঁচিয়েছি। আর আমি এখানেও চেষ্টা করেছিলাম যে বেশি করে পানির ছিটা উপর থেকে, যেন আগুনটা আরও চারিদিকে ছড়াতে না পারে।